আমার নাম রয়্যাল কুমার দাস, কজপুর উচ্চ বিদ্যালয়। আজকে আমি উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে কিছু বেসিক জিনিস আলোচনা করব। আজকে যে অধ্যায়গুলো আলোচনা করব সেটা হচ্ছে 11.1 ও 11.2 এর কিছু মৌলিক জিনিস। আমরা ফার্স্টে যা করব, প্রথমে কিছু সূত্র লিখব, প্রত্যেকটা সূত্র দিয়ে কিভাবে অঙ্কগুলো করতে হয় এই টিপসগুলো আমরা দেখাবো। তাহলে শুরু করা যাক। দুইটি বিন্দু x1 y1 ও x2 y2 এর মধ্যবর্তী দূরত্ব সমান সমান, এর সূত্র হচ্ছে √(x2 মাইনাস x1 স্কয়ার প্লাস y2 মাইনাস y1 স্কয়ার। তাহলে এই সূত্র দিয়ে আমরা একটা অঙ্ক করা যাক। উদাহরণ একটা অঙ্ক করি। এক্সাম্পল, 2 3 4 6। মনে করি দুইটি বিন্দু P23 Q46। এখন আমরা 2 3 4 6 মনে করি দুইটি বিন্দু P23 আর Q46, এই PQ রেখার দূরত্ব নির্ণয় করব। সুতরাং PQ রেখার দূরত্ব সমান সমান, আমরা ফার্স্টে যদি আমরা এই যে সূত্রটা লিখছি এই সূত্রটা আমি যদি আগে লিখে অঙ্কটা করি তাহলে স্টুডেন্টদের জন্য অনেক উপকার হয়, অনেক বুঝতে খুব সহজ হয়। আমি আগে সূত্রটা লিখি। x2 মাইনাস x1 স্কয়ার প্লাস y2 মাইনাস y1 স্কয়ার। অর্থাৎ এটাকে আমরা মনে মনে x1 ধরবো, এটাকে মনে মনে আমরা y1 ধরবো, এটাকে আমরা মনে মনে x2 ধরবো, এটাকে আমরা মনে মনে y2 ধরবো। তাহলে এভাবে আমরা মান বসাই। এখানে x2 এর মান কত? x2 এর মান হচ্ছে 4, x1 এর মান কত? 2, তারপর স্কয়ার প্লাস y2, এখানে y2 এর মান হচ্ছে 6 মাইনাস y1 এর মান হচ্ছে 3 স্কয়ার। 4 থেকে বিয়োগ করলে 2, 6 থেকে 3 বিয়োগ করলে 3, 2 স্কয়ার 4 প্লাস 3 স্কয়ার 9, 9 আর 4 13। এই হচ্ছে আমাদের PQ রেখার সূত্রের মাধ্যমে আমরা কিভাবে দূরত্ব নির্ণয় করতে পারি। এই টার্মে সকল দূরত্ব নির্ণয়ের অঙ্ক আমরা এইভাবে করব। এখন আমরা 2 নম্বর সূত্র নিয়ে কথা বলবো। x1 y1 ও x2 y2 বিন্দুগামী সরল রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক সরল রেখার
মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হলো x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। আমরা এখন এই সূত্রের মাধ্যমে একটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের একটা অঙ্ক করার চেষ্টা করব। এক্সাম্পল, P23 Q46। এখন পি কিউ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব? ধরে পি ও কিউ রেখার মধ্যবিন্দু সি হলে সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান আমরা ফার্স্টে কি করি যে আমরা সূত্রটা লেখার মাধ্যমে আমরা অঙ্কটা সহজেই বুঝতে পারি। এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। সূত্র আমরা আগে ফার্স্টে লিখি x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। মান বসাই। x1 এর মান কত? 2, x2 এর মান কত? 4 ডিভাইড বাই 2, y1 এর মান কত? y1 এর মান হচ্ছে 3, y2 এর মান কত? y2 এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই 2। 4 2 6 বাই 2, 9 বাই 3, 9 বাই 2। অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 3, 9 বাই 2। অর্থাৎ আমরা যদি একটা গ্রাফ অঙ্কন করতে চাই, গ্রাফটা এইরকম হবে আর কি। এর এখানে প্রথম বিন্দুর স্থানাঙ্ক কত? 2 3, 1 2 3, 1 2 3। তারপর দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক কত? 4 6, 1 2 3 4, ধরে নিলাম 4 5 6। এর হচ্ছে Q46 Q46, এটা হচ্ছে P23। এই দুইটা বিন্দু আমরা যোগ করে দিলাম। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী স্থানাঙ্ক আমি কি ধরে নিলাম? সি। এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? 3, 9 বাই 2। এইভাবে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। আজকে আমাদের 3 নম্বর সূত্র হচ্ছে তিনটা বিন্দু দিয়ে কিভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। খুব সহজ একটা পদ্ধতি। ধরা যাক এখানে এ x1, y1 একটা বিন্দু, বি x2, y2 একটা বিন্দু ও সি x3, y3 একটা বিন্দু। এখানে মোট কয়টি বিন্দু? 3টি বিন্দু। বিন্দুগামী দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ত্রিভুজ ABC সমান সমান হাফ অফ পরম মান চিহ্ন x1 y1 x2 y2 x3 y3 আবার পুনরায় প্রথমটা আসবে x1 y1 এত বর্গ একক। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের
সূত্র, একবার সহজ একটা সূত্র। আমরা একটা এক্সাম্পল করা যাক। এর মান হচ্ছে -20, বি এর হচ্ছে 50 ও সি হচ্ছে 1,4। বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এই ক্ষেত্রে আমরা যখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এই পদ্ধতিতে, সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করতে হয়। এই ক্ষেত্রে ফার্স্টে যদি আমরা একটা চিত্র আঁকি যে এই যে বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের চিত্রটা কিরকম হবে, সেই ক্ষেত্রে আমার জন্য বা স্টুডেন্টদের জন্য খুবই সহজ হয়ে যাবে। কিভাবে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে পারি। যেমন আমি একটা চিত্রটা অঙ্কন করি। এর হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। ফার্স্টে হচ্ছে -20, -2 হচ্ছে বাম দিকে যাবে এক্স অক্ষ, -2 1 2 -20 এই জায়গায় এ হচ্ছে -20, বি এর মান 50, ডান দিকে যাবে যেহেতু বি ধনাত্মক, 1 2 3 4 5 0, বি এর মান হচ্ছে 50, আর সি হচ্ছে 1,4, সি এর মান 1,4, 1 2 3 4, সি এর মান হচ্ছে 1,4। এই তিনটে বিন্দু দ্বারা আমরা একটা ত্রিভুজ গঠন করা যায়। এই হচ্ছে আমাদের ত্রিভুজ। এখন আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এখন ত্রিভুজ এ বি সি এর শীর্ষগুলো এ -20, বি 50 ও সি 14 শীর্ষ গুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই। ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান, আমরা সূত্রটা লিখব, হাফ x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1 বর্গ একক, বর্গ একক। এখন আমরা মান বসাবো। হাফ, আমরা একটু চিত্রটা দেখি। আমরা বলছিলাম যখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাইতে হবে। ঘড়ির কাঁটা চলে এইভাবে, ডান দিকে যায়। আমরা কিভাবে যাব? ঘড়ির কাঁটার ঠিক উল্টো দিকে যাব, এইভাবে যাব, এইভাবে। ঘড়ির কাঁটা যায় এইদিকে, এইদিকে। আমরা এইদিকে যাব না, আমরা দেব ঠিক উল্টো দিকে যাব, ঠিক উল্টো দিকে যাব। অর্থাৎ ফার্স্ট আমরা লিখতে পারি -20, তারপর উল্টা কি বি এর মান 50, তারপর উল্টা কি সি এর মান 14, -20 50 14, আবার প্রথমটা -20 সমান সমান হাফ। আমরা এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব দেখি আমরা।
ফার্স্টে আমরা মডুলাসটা দিয়ে দিই। প্রথম এইভাবে আমরা গুণ করব, কোনাকুনি গুণ, 2 শূন্য শূন্য, তারপরে এভাবে প্লাস 4 5 20, তারপরে এভাবে 1 শূন্য শূন্য, মাঝখানে আমরা মাইনাস চিহ্ন দিব সূত্র অনুযায়ী। এখন ঠিক উল্টো ভাবে 5 শূন্য শূন্য, 0 1 0, প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8। এভাবে আমরা অঙ্কটা ইজি হয়ে যায়। হাফ এনে কত থাকে 20 মাইনাস, শূন্য যেহেতু কোনো মূল্য নাই তাই মাইনাসে মাইনাসে কি দিতে পারি আমরা, +8। হাফ 20 আর 8 কত হবে 28, 2 দিয়ে কাটা গেল 14 দুগুণে 28 বর্গ একক। এইভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। যদি কোনো কারণে এই যে 20 যোগ 8 28, যদি অন্য কোনো অঙ্কের মধ্যে যদি এটা মাইনাস চলে আসে, তখন আমাদেরকে কি করতে হবে, এই মডুলাসটা, এই পরমান চিহ্নটা কন্টিনিউ দিতে হবে, কারণ মডুলাসের ভিতরে যদি -2 থাকে তখন মডুলাসের মানটা কি হয়ে যায় প্লাস। সেজন্য ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারবে না। যদিও ঋণাত্মক মান বের হয় তাহলে আমাদেরকে মডুলাস চিহ্ন দিতে হবে। মডুলাস চিহ্ন দিলে বা পরমান চিহ্ন দিলে আমাদের এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই আর। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।